প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে এনআইসিইউ বা নিউনেটাল আইসিইউ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক অ্যান্ড নিউনেটাল আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার নাসিম জাহান। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম। যেটি প্রথমেই প্রশ্ন ছিল যে এনআইসিইউ বা নিউনেটাল আইসিইউ, সেটি আসলে বলতে আমরা কি বুঝি, সেটি যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। এনআইসিইউ বলতে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা নিওনাটাল আইসিইউ বুঝি। আমাদের সাধারণত যেসব বেবিরা প্রিম্যাচিউর ডেলিভারি হয়, সময়ের আগে জন্ম নেয় অথবা খুব সিক বেবি, তাদেরকে স্পেশাল কেয়ার দেওয়ার জন্য আমাদের যে এরিয়াটা হসপিটালের যে এরিয়াতে আমাদের তাদের কেয়ার দেওয়া হয়, সেই কেয়ার এরিয়ার নামই হচ্ছে নিওনাটাল আইসিইউ বা নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র। এখানে সাধারণত প্রিম্যাচিউর লো বার্থ ওয়েট বেবি, তার আগে আমি জেনে নিই যে প্রিম্যাচিউর বেবি কারা। সাধারণত মায়ের গর্ভে থাকাকালীন 40 সপ্তাহে একটা বেবি জন্ম হবে। তাদের যদি 37 উইকসের আগে চলে আসে, এদেরকে আমরা প্রিম্যাচিউর বেবি বলি। এবং ওজনের দিক থেকে নর্মাল বার্থ ওয়েট বা জন্ম ওজন হচ্ছে 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত। এই 2.5 কেজির নিচে যেসব বেবি জন্ম হয় তাদেরকে আমরা লো বার্থ ওয়েট বেবি। এরা খুব হাই রিস্ক বেবি, এদের স্পেশাল কেয়ার লাগে, এদেরকে আমরা নিওনাটাল আইসিইউতে আমরা চিকিৎসা দিই। নবজাতকের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে স্পেশাল কেয়ার দেওয়া হয়। এই স্পেশাল কেয়ারের আওতায় কি কি পড়ে, কি কি ধরনের কেয়ার দেওয়া হয়? কিছু কিছু বেবি, আমি এর আগে বলেছি টার্ম বেবি এবং প্রি টার্ম বেবি, দুই ধরনের বেবিদের এক একজনের এক এক ধরনের সমস্যা নিয়ে আসে। এমনি মায়ের গর্ভে বেবিরা দেখা যায় একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্টে আছে এবং তাদের তখন খাবার বলেন আর শ্বাস প্রশ্বাস নেওয়া বলেন বা প্রস্রাব পায়খানা করার ব্যাপারটা সম্পূর্ণ মায়ের উপর নির্ভরশীল। তারা যখন এই প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট থেকে পৃথিবীতে চলে আসে, তখন তারা নিজের উপর ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা পালন করতে হয়। সেই ক্ষেত্রে সেটা করতে যে অনেক বেবি থেকে কিছু ট্রানজিশন বলি, যে মায়ের গর্ভে থেকে বের হয়ে আসে 2-3 মিটার ট্রানজিশনাল পিরিয়ড, যেই সময় বেবি প্রথম কাঁদবে, কান্না করে শ্বাস নিবে, শ্বাসের সাথে সাথে ফুসফুসে অক্সিজেন যাবে, পুরো শরীরে সেই অক্সিজেন ছড়ে যাবে এবং সে ভালো থাকবে। সেটি হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। এখন এই ক্ষেত্রে যদি দেখা যায় কোনো বেবি এই প্রসেসের মধ্যে কোনো ডিফিকাল্টি অ্যারাইজ করে, যেমন ডিফিকাল্ট লেবার, সাধারণত টার্ম বেবি বা প্রিটার্ম বেবিদের এরকম ডিফিকাল্ট লেবার হতে পারে। ডিফিকাল্ট লেবার হলে তাদেরকে আমরা যেটা বলি যে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। এর ফলে দেখা যায় যে সে প্রথমে কাঁদে না, প্রথমত কাঁদবে না, এরপর তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। এদেরকে আমাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করে চিকিৎসা দিতে হবে। অনেক সময় এদের দেখা যায় লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটর সাপোর্টের প্রয়োজন হয়। এছাড়া আরও কিছু বেবি, যেমন প্রিম্যাচিউর বেবি যারা সাধারণত 37 উইকসের নিচে প্রিম্যাচিউর বলে থাকে, তার মধ্যে 34 উইকসের যারা থাকে, 34 উইকসের নিচের বেবিটা বিলো 34 উইকস, তারা দেখা যায় যে তাদের যে সাকিং অ্যান্ড সোয়ালিং রিফ্লেক্স, যে খাবার আমাদের খাদ্যনালী আর শ্বাসনালী কিন্তু পাশাপাশি থাকে, তারা যে খাবারটা মুখে নিয়ে খাবে, পেটে পাঠাবে, সেটা তার কোঅর্ডিনেশনটা তো ভালো থাকে না, তখন দেখা যায় সে খেতে যে ফুসফুসে চলে যায়, এটাকে স্পেশাল নিউমোনিয়া বলি। তো এই বেবিদের অবশ্যই 34 উইকসের নিচে যে কোনো বেবি আমরা এনআইসিইউতে ট্রান্সফার করতে হবে। এছাড়া ওজনের দিক থেকে 1800 গ্রামের নিচের বেবিদের এনআইসিইউতে ট্রান্সফার করতে হবে। এছাড়া যে কোনো সিক বেবি, যেমন শ্বাসকষ্ট নিয়ে আসলো, তারপর কোনো সময় দেখা যায় মিকোনিয়াম, যে মায়ের পেটে থাকতে বেবিরা মিকোনিয়াম মায়ের পেটে পাস করবে না, সে ডেলিভারি হওয়ার পরে করবে। কোনো ডিফিকাল্ট কন্ডিশন, যে ডিফিকাল্ট ডেলিভারি হচ্ছে, তখন দেখা যায় মিকোনিয়াম সে পাস করে দিচ্ছে এবং সেটা সে খেয়ে ফেলছে এবং সেটা ফুসফুসে চলে যাচ্ছে। এই কন্ডিশনটা খুবই ডিভাস্টেটিং, এটার নাম হচ্ছে মিকোনিয়াম এক্সপ্রেশন সিনড্রোম বলি। এদেরকেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে অনেক সময় এদেরকে লাইফ সাপোর্টও প্রয়োজন হয়, কারণ ফুসফুসটা একদম পুরো স্পঞ্জের মতো একটা জিনিস। তাতে আমি যদি বেলুনের মতো, বেলুন ফুললে যেমন কোলাপস করে যাবে, বেলুন ফুলালাম বাতাস চলে গেল, এটা কোলাপস করে যাবে। এইটা মেনটেন করার জন্য আমাদের সারফেস টেনশন, একটা সারফেক্টেন্ট একটা জিনিস আছে, সারফেস টেনশন লোয়ার করে নিচু করে রাখে, যার ফলে ফুসফুস ফুললো, আবার যখন আমরা শ্বাস নিলাম ফুসফুস ফুলে গেল, আবার যখন শ্বাসটা ফেলে দিলাম তখন ফুসফুসটা পুরোপুরি বন্ধ হবে না, কিছুটা ওপেন থাকবে, যার ফলে পরবর্তী শ্বাস নেওয়ার সময় আমাদের এই প্রসেসটা সোজা হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যারা প্রিম্যাচিউর বেবি, তাদের এই সারফেক্টেন্ট জিনিসটা সাধারণত তৈরি হয় 34 উইকসের পরেই। তাহলে 34 উইকসের আগে যেসব বেবি হয়ে যাবে, সেসব বেবির এই কমপ্লিকেশনটা ডেভেলপ করে এই ধরনের কন্ডিশনের নাম আরডিএস বলি, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তাদেরকেও আমাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিতে হবে। কিছু কিছু বেবিদের দেখা যায় যে এই যে মিকোনিয়ামের বিষয়টা বলছিলেন, সেটি অনেকের হয় না, স্টুল পাসটা হয় না, সেক্ষেত্রে কি তাদের আপনারা এই নিবিড় পরিচর্যা? অবশ্যই 40 যে কোনো বেবি 48 আওয়ার্সের মধ্যে স্টুল পাস করা মানে পাস করতে হবে তাকে, ম্যান্ডেটরি। যদি না করে সেক্ষেত্রে আমাদের মনে করতে হবে কোনো তার সার্জিকের কোনো সমস্যা আছে, তার কোনো যেখানে অ্যানাল বলি, অ্যানাল অরিফিস, যেতে পায়খানা রাস্তাটা হয়তো তার এডিকুয়েট তৈরি হয়নি,
অথবা তার ইন্টেস্টাইনে যে খাদ্যনালীতে কোনো সমস্যা আছে যার ফলে খাদ্যনালীটা অবস্ট্রাকশন আছে যার ফলে স্টুলটা বের হয়ে আসতে পারছে না, এদের একটা সার্জিক্যাল কন্ডিশন, এদের অবশ্যই এনআইসিইউতে ভর্তি করা লাগবে। টার্ম বেবি বা প্রি টার্ম বেবি এদের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, টার্ম বেবিদের সমস্যাগুলোর মধ্যে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বললাম, সেটা আরেকটি শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে। আবার মায়ের কাছ থেকে ইনফেকশন, যেটা জীবাণু বলি, জীবাণুটা এটা মায়ের কাছে ডেলিভারির সময় আসতে পারে, পরপর চলে আসতে পারে, অথবা কয়েকদিন পরেও হতে পারে। যে কোনো বেবি শ্বাসকষ্ট হলেই আমাদের ভর্তি করা লাগবে। এছাড়া কিছু কিছু বেবি, যেমন ডায়াবেটিক মা যদি থাকে, মায়ের যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, যেমন হার্ট ডিজিজ থাকতে পারে, মায়ের হাইপার টেনশন আছে, অথবা মায়ের ব্লিডিং হচ্ছে, সেই বেবিগুলোরই হাই রিস্ক থাকে, তাদেরকেও আমাদের দেখা যায় যদি এনআইসিইউতে ভর্তি করা লাগে। আচ্ছা, আরেকটা বিষয় একটু প্রশ্ন ছিল আমার, যে এই যে নবজাতকের নিবিড় পর্যবেক্ষণে রাখা কতদিন রাখতে হবে সেটি আপনাদের নির্ভর করে আপনাদের কিসের উপরে? এখন অ্যাডভান্স টেকনোলজি এবং মডার্ন যে ইকুইপমেন্টের জন্য এবং স্পেশালাইজ যে হেলথ কেয়ার প্রফেশনাল, তাদের জন্য দেখা যায় অনেক প্রিমেচুর বেবি সার্ভাইভ করে যায়। আগে যেমন 27 উইক্সের নিচেই বলতো যে অ্যাবর্শন হয়ে যাচ্ছে, কিন্তু এখন 24 উইক্সের বেবিরাও সার্ভাইভ করছে। এবং আমি যে আইসিইউতে কাজ করি, সেখানে আমাদের পরিচর্যার ফলে 24 উইক্স লোয়েস্ট সার্ভাইভেল হচ্ছে 24 উইক্স, এবং ওজনের দিক দিয়ে 560 গ্রাম। তো এই বেবিদের একটা বিশাল একটা সাপোর্ট দিতে হয়, এবং অনেক মারা অস্থির হয়ে যায় কখন তাদেরকে ছাড়বো। যেমন 24 উইক্সের যে বেবিটা আসবে, আমি আগেই বলেছি 34 উইক্স পর্যন্ত তাকে রাখতে হবে, কারণ এর আগে তার সাকিং সোয়ালিং কোঅর্ডিনেশনটা থাকে না। তো 24 উইক্সের বেবিদের আমাদের ওই পর্যন্ত রাখতে হবে সামহাও। এটা এরকম ব্যাপার না যে আমি একটু কম চিকিৎসা দিলাম, যে আমি 30 উইক্স পর্যন্ত চিকিৎসা দিলাম, বেবিটা বাসায় চলে যাবে, হবে না। এতদিন যে কষ্টটা করলাম সেটা পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য ডিপেন্ড করে আর কি, যেই গ্যাস্ট্রেশনাল এজে সে আসলো 34 উইক্স তার যেটুকু সময় থাকে। যেমন 30 উইক্সের বেবি যদি জন্ম হয়, সে 34 পর্যন্ত থাকবে, এবং এরপরও কিছু সময় হয়তো তাদের বেশি লাগতে পারে, কারণ তার যে ডেভেলপমেন্টাল যে ব্যাপারগুলো, ম্যাচুরিটির ব্যাপারগুলো, এগুলো তো আগে মায়ের পেটে হওয়ার কথা ছিল, সেগুলো বাইরে হচ্ছে, এবং সেটি যতক্ষণ পর্যন্ত না অ্যাচিভ হবে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে, স্পেশাল কেয়ারে করতে হচ্ছে। এই জন্য একটু কমপ্লিকেশন কিছু থেকে থাকে, সাধারণত এরকম গ্যাস্ট্রেশন এজের উপর ডিপেন্ড করে। আবার যারা টার্ম বেবি, যেমন যদি পিএনএ বা নিউনাটাল সিজার নিয়ে আসে, তাদেরও 7 to 10 ডেজ একটা সময় লাগবে, কারণ এই যে কিছুক্ষণ যে কাঁদে নেই, সেই জন্য তার যে গাটে যে অক্সিজেনেশন পায়নি, বা ইন্টেস্টাইনাল ফ্লোরা যেটা খাদ্যনালী বলি, সেখানে অ্যাসিডের মাধ্যমে যায়। সেই অ্যাসিডটা যেমন বাইরে যেমন বডিতে অ্যাসিড লাগে জায়গাটা পুড়ে যায়, সেখানে এরকম একটা ব্যাপার ঘটে, তাদেরকে খাবারটা আমার দিতে দেরি হয়। এসব ক্ষেত্রে অনেক ডিফিকাল্টি ফেস করি। যেমন অনেক মা এসে বলে যে বাচ্চাকে তো মায়ের দুধ দিচ্ছেন না, তাহলে কিভাবে বাচ্চা ভালো হবে? কিন্তু সেই মাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসলে যদি বেবিকে যদি খাবার দিয়ে বেবির ক্ষতি হয়, সেটা তুমি করবো না। যদি আমি তাকে খাবার দিই, তার পেটটা হয়তো ফুলে যাবে, তার পেটে যে পচন জাতীয় অসুস্থতা হতে পারে। এনআইসিইউতে এক ধরনের ইনফেকশন গ্রো করতে পারে, সেরকম একটা বিষয় রয়েছে, সেটি কাদের ক্ষেত্রে এবং এটি কেন হয়? হ্যাঁ, ইনফেকশনের ব্যাপারটা হচ্ছে সবার জন্যই, প্রিটার্ম সবার জন্য ইনফেকশন হতে পারে। একটা ইনফেকশন জন্মের পর সে নিয়ে আসতে পারে, আর একটা ইনফেকশন হসপিটাল স্টে অবস্থায় নিয়ে আসতে পারে। এর মেইন কারণ হচ্ছে যে বিশেষ করে প্রিম্যাচিউর বেবিরা ভালনারেবল বেশি, তাদের যে লাস্ট ট্রাইমেস্টারে সাধারণত মায়ের কাছে প্রোটেক্টিভ অ্যান্টিবডি তাদের শরীরে আসে, সেই প্রোটেক্টিভ অ্যান্টিবডিটা সে না নিয়ে চলে আসছে, কাজে সে ভালনারেবল, তার যে কোনো সময় তাকে রোগ জীবাণু আক্রমণ হতে পারে। আমরা যতই প্রোটেকশন নেই না কেন, সেটা তার মায়ের গর্ভ থেকে যে প্রোটেকশনটা তার নিয়ে আসার কথা ছিল সেটা ডিফিশিয়েন্ট, হ্যাঁ, তার সে পাচ্ছে না, সেটা সেই কারণে তার খুব ভালনারেবল থাকে। এবং একমাত্র ইনফেকশনটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের সার্ভাইভাল রেট অনেক বেড়ে যায়। এনআইসিইউতে যে আমরা যে সাপোর্টগুলো দিই, তার মধ্যে যে আরডিএস, যেটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, নিউবর্ন বেবি, প্রিম্যাচিউর বেবির হয়তো রেসপিরেটরি ডিস্ট্রেসে যে সাপোর্টগুলো লাগে, প্রথমে হয়তো সে শুধু অক্সিজেন সাপোর্টে থাকে, এরপরে দেখা যায় আস্তে আস্তে সে ডিটোরেট করতে থাকে, কারণ তার তো ফুসফুসের ম্যাচুরিটি সেভাবে আসেনি। সেই ম্যাচুরিটিটা আমরা এরপরে দেখা যায় একটা সাপোর্টে সিপ্যাপ মেশিন দিই, সিপ্যাপ মেশিনে দেওয়ার পর দেখা যাচ্ছে আমরা ভেন্টিলেটর দিই, কনভেনশনাল ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার পরও দেখা যাচ্ছে সে পারতেছে না, সেই অক্সিজেশনটা মেনটেন করতে পারছে না, অথবা কার্বন ডাইঅক্সাইড আমরা যেটা ফুসফুস দিয়ে বের করে দিচ্ছি এটা পারছে না। তখন থেকে এর চেয়ে উপর লেভেলের ভেন্টিলেটর যেটা আমাদের আছে, সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরি ভেন্টিলেটর, সেটা দেওয়া হয়। সেখানে অ্যাট এ টাইম দেখা যায় নর্মাল ভেন্টিলেটর 60 ব্রেথ পার মিনিটে দিচ্ছে, ওটা হচ্ছে 600 ব্রেথ পার মিনিট দিচ্ছে। এভাবে তার এয়ার একটু ওপেন রেখে আমরা চেষ্টা করে যাই। তো আমরা যেটা এনআইসিইউতে চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি, যেমন এনআইসিইউতে আমরা বলি যে গ্লাভস, কিছু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, গ্লাভস পরা, গাউন পরা, মাস্ক পরা, এগুলো ম্যান্ডেটরি, এবং প্রতি সময় হ্যান্ড ওয়াশ করা। এবং একটা বেবি, ইনফেক্টেড বেবি যদি পেয়ে থাকি, তাকে আমরা আইসোলেট করে দিই, এবং সেই ইনকিউবেটরটা যখন সে ছুটি হয়ে বাড়ি চলে যায়, সেই ইনকিউবেটর আমরা ক্লিন করি।
এবং 1 সপ্তাহ পর পর আমরা ইনকিউবেটর চেঞ্জ করি। এনআইসিইউ বেবিটা যখন আপনারা ডিসচার্জ দিয়ে দিলেন বা সেটা থেকে বের করে তাকে বাড়িতে চলে যেতে বললেন, এরপরে পরবর্তী সময়টাতে বা কতদিন ধরে স্পেশাল কেয়ার বাবা মায়ের নিতে হয় এবং কি ধরনের যত্ন আসলে নিতে হয়, কি ধরনের পরামর্শ আপনারা দিয়ে থাকেন? তাদের ফলো আপে আমরা কিছু কিছু পরামর্শ দিই। যেমন প্রিম্যাচিউর বেবি, তার ওয়েট যদি কমে, সাধারণত 34 উইকস এবং 13-14-1500 গ্রাম হলে আমরা তাকে বাড়ি পাঠাই। তো তারপরে কিন্তু সে প্রিম্যাচিউর হয়ে গেছে এবং তার বয়স কিন্তু আরো বাকি। 34 উইকস এখন কিন্তু 40 সপ্তাহ তার 6 উইকস বাকি। তো এখন কিন্তু সে প্রিম্যাচিউর, কিন্তু এই বয়সে যেহেতু সে খেতে পারবে এবং কিছুটা হ্যান্ডেল করতে পারবে, টেম্পারেচার কন্ট্রোলের ব্যাপারটা আসে, টেম্পারেচার কন্ট্রোল খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, তখন মাকে বলি যে তাকে কাপড় দিয়ে জড়িয়ে রাখতে। এখন অনেক মাই প্রশ্ন করে কতটুকু কাপড় জড়িয়ে রাখবো, সে ব্যাপারে প্রশ্ন হচ্ছে আমরা বলে থাকি যে যদি গরমে ওয়ার্ম এনভায়রনমেন্ট হয়, মা যদি একটা কাপড় পরে মনে করে তার ঠান্ডা লাগছে না, তো ধরে নিতে হবে বেবিরও তাহলে ঠান্ডা লাগছে না। আর মা যদি শীতের সময় যদি 3-4টা কাপড় জড়িয়ে দেখা যায়, মা যে কয়টা লেয়ারে কাপড় পরবে বেবিকে সে একই লেয়ারে কাপড় দিতে হবে, তাহলে বোঝা যাবে ঠান্ডা হচ্ছে না। এবং এরপরে আসি যে ইনফেকশনের ব্যাপারটা, মাকে বলতে হবে যে হ্যান্ড ওয়াশ করতে হবে রেগুলার এবং বেবিকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। প্লাস ভিজিটর যদি কোনো কমন কোল্ড বা কাশি, সর্দি কাশি কোনো অ্যাটেন্ডেন্স আসে, তাকে বলতে হবে যে বাচ্চাকে কোলে না নয় ভালো, বা যদিও কখনো নেয় মাস্ক পরে নেবে। আরেকটা ব্যাপার, প্রিম্যাচিউর বেবিদের একটা সমস্যা, চোখের একটা সমস্যা হয় যে রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি বলি, লং টার্ম সমস্যা। তো 28 সপ্তাহ নিচে যদি বেবি, কোনো বেবি যে 32 উইকস এবং 1500 গ্রামের নিচে হয়, তাতে কিন্তু চোখটা পরীক্ষা করাতে হবে। এটা হসপিটালে ভর্তি অ্যাডমিশন থাকা 28 দিন বয়সেও করা যায়, অথবা পরবর্তীতেও এটা করা সম্ভব। দেখিয়ে নিতে হবে। এটা একটু খেয়াল রাখলে মাদের জন্য সুবিধা, যে অনেকেই চোখে সমস্যা হতে পারে, এটা সেটা কি দেখে বোঝা যাবে? সেটা ডক্টরের কাছে নিয়ে সব বেবিকে, প্রিম্যাচুর বেবিকে আমাদের চোখ পরীক্ষা করতে হবে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, চমৎকার করে বুঝিয়ে দিলেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এনআইসিইউ বা নিউনেটাল আইসিইউ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো খুব সুন্দরভাবে চমৎকারভাবে আমাদের অতিথি আমাদের বুঝিয়ে দিয়েছেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো পুশ আপের একটা অ্যাডভান্স ভেরিয়েশন। আমরা যখন এই মারতাম পুশ আপ, যখন আমরা আগে যখন দেখেছিলাম তখন আমরা বলেছিলাম যে পুশ আপটা মেন এক্সারসাইজ হচ্ছে আপার বডির জন্য, কিন্তু আজকে যে জিনিসটা দেখাবো এটা শুধু আপনার আপার বডিটা আপনাকে করবে না, স্ট্রং করবে না, এর সাথে যে জিনিসটা করবে আপনার স্ট্রং করবে আপনার লোয়ার ব্যাক এবং হ্যামস্ট্রিং এবং হিপস। এবং এক্সারসাইজটা একটু আর কি কমপ্লিকেটেড, এটা কিন্তু আমরা বডি বিল্ডিং কোনো এর থেকে আমরা করিনি, পিক আপ করিনি। এই প্রোগ্রামটা পিক আপ করা হচ্ছে যারা স্ট্রং ম্যান কম্পিটিটর যারা, তাদের জন্য। কিন্তু এক্সারসাইজটা আমরা পিক আপ করেছি, রিজনটা হচ্ছে এই, যদি টোটাল বডিতে যদি আপনি স্ট্রেংথ বিল্ড আপ করতে চান, তাহলে এই এক্সারসাইজের কোনো বিকল্প নেই। তবে একটা জিনিস খেয়াল করবো, যেটা আমরা বলেছিলাম যে এক্সারসাইজটা হচ্ছে একটা অ্যাডভান্স ভেরিয়েশন। যারা অনেক দিন ধরে এক্সারসাইজ প্রোগ্রামের সাথে আছেন তারাই শুধু এক্সারসাইজটাই করবেন, ট্রাই করবেন। অন্য যারা একদম বিগিনার যারা, তারা এক্সারসাইজটা করবেন না। তবে এক্সারসাইজের যে বেনিফিটটা, অনেকে দেখা যায় বেনিফিটটা দেখে অনেকে লেম্যান অথবা বিগিনার এক্সারসাইজটা করতে চায়। তবে আমি বলবো যে কখনোই আপনারা জিনিসটা করবেন না, যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখনই শুধু করবেন। এখন দেখেন এক্সারসাইজটা, তবে এক্সারসাইজটা দেখতে গেলে একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেক জিনিস খেয়াল করবেন যে কোন কোন জায়গায় আমি বলছি যে ফোকাস করতে। আপনি যদি জাস্ট মোশনে যদি আপনি যান, তাহলে যে জিনিসটা হবে, আপনার যে কোনো সময় লোয়ার ব্যাকে একটা ইনজুরি হবে। এখন দেখুন এক্সারসাইজটা কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা করছি। ওকে না, ওকে, যেটা আপনি করবেন, স্মিথ মেশিনের যে স্টিকে আপনি পুশ আপ পজিশনে যাবেন। যাওয়ার পরে আপনি যে একটা জিনিস দেখছেন, আমরা বেল্টের সাথে আমরা যতটুকু ওয়েট আপনার ইজি মনে হচ্ছে ওরকমই নেবেন, ওয়েট নেবেন। এরপরে পুশ আপ পজিশনে যাবেন। দেখেন ও যখন পুশ আপ পজিশন থেকে যখন যাচ্ছে স্টার্টিং পজিশনে, ওটা যাচ্ছে সে পুশ আপ গো ব্যাক, ওখানে যাচ্ছে গুড মর্নিং পজিশন। এটাকে আমরা দেখেছিলাম গুড মর্নিং একটা মুভমেন্ট, যেটাকে আমরা বলি হচ্ছে ডেডলিফটের একটা অ্যাডভান্স ভেরিয়েশন। ওই মোশনে সে চলে যাবে এবং এখান থেকে সে চলে আসবে পুশ আপ পজিশনে এবং গো ব্যাক। এতে যে জিনিসটা হচ্ছে, তার যখন সে প্রেস করছে, তার কাজ করছে তার পেক্স, ডেলস, ট্রাইসেপ। যখন সে পিছন দিকে যাচ্ছে, তখন তার জিনিসটা কাজ করছে হচ্ছে লোয়ার ব্যাক, হিপস এবং হ্যামস্ট্রিং। এবং এর সাথে যে জিনিসটা হচ্ছে, যখন সে এখানে আসছে বডিটাকে স্টেবল করার জন্য, তার অ্যাপসটাকে কন্ট্রাক্ট মানে করতে হবে। এতে যে জিনিসটা হবে, তার অ্যাপসটার মাস্কুলার এটা হয়ে যাবে, ডেভেলপমেন্টটা হয়ে যাবে। ওকে, স্টপ। তো এখন তার মানে আমরা যে জিনিসটা দেখলাম, আমরা যে জিনিসটা ফোকাস করলাম, যে এক্সারসাইজের মাধ্যমে যে জিনিসটা হচ্ছে, আপনার পেক্স, শোল্ডার, ট্রাইসেপ, লোয়ার ব্যাক, হিপস, হ্যামস্ট্রিং, এই পাঁচটা তো হচ্ছে। এর সাথে যে জিনিসটা হচ্ছে স্ট্যাবিলাইজার হিসাবে আপনার অ্যাপস মাসলটাও কিন্তু স্ট্রেংথেনিং হচ্ছে। তার মানে কি হচ্ছে, যে আমরা বডির প্রায় 80% মাসলটা কিন্তু এক্সারসাইজের মাধ্যমে আমরা ইনভলভ করতে পারছি। মানে আপনি যদি আপনার বডিতে কোর যে স্ট্রেংথ যদি আপনি ডেভেলপ করতে চান, তাদের জন্য বেস্ট এক্সারসাইজ হচ্ছে এই মুভমেন্টটা।
তবে শুধুমাত্র তারাই করবেন যারা অনেকদিন ধরে এক্সারসাইজ প্রোগ্রামের সাথে আছেন কিন্তু এই পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে না। তারা যদি এক্সারসাইজটা আপনি প্রোগ্রামের সাথে করেন, ইনভলভ করেন, তাহলে উইদিন এ উইকস আপনি ডেভেলপমেন্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক, একটি নবজাতক জন্ম দেওয়ার পর একজন মায়ের কী ধরনের পুষ্টিসম্মত খাবার দাবার খাওয়া উচিত, এ নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। নবজাতক হচ্ছে এইমাত্র জন্মগ্রহণ করা থেকে শুরু করে যে বাচ্চাটা, এই বাচ্চাটা যখন মায়ের পেট থেকে আসে তখন প্রথম যে খাবারটা তার শরীরের জন্য দরকার সেটা হচ্ছে মায়ের শাল দুধ। শাল দুধ বা কলেস্ট্রাম এমনই একটা খাবার যে এই বাচ্চার জীবনের প্রথম এবং সবথেকে মূল্যবান, সবথেকে পুষ্টির খাবারটা। সাধারণত একটা বাচ্চা জন্মগ্রহণের পরে প্রথম 6 ঘন্টা এই শাল দুধটা থাকে এবং একটা বাচ্চা নবজাতক থেকে শুরু করে বাচ্চার 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, দ্যাট মিনস 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খাবে মায়ের। এই সময় বাচ্চা এমনকি পানিরও প্রয়োজন হয় না যদি মা পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে থাকেন। যদি এমন হয় এই সময়টা মায়ের পুষ্টি এবং বাচ্চার ক্ষেত্রে সমান পরিমাণে বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে পেতে হয়, তাকে মাকে যে খাবারটা দিতে হয় সেটাকে আমরা বলি ল্যাকটেটিং ডায়েট। সাধারণত প্রেগনেন্সির শেষ সময়টাতে যে খাবারটা মা পেয়েছিলেন তার থেকে আরেকটু বেশি খাবার, 300 ক্যালোরি খাবার মাকে এই প্রসূতিকালীন অর্থাৎ ল্যাকটেটিং ডায়েটটাতে অ্যাড করতে হবে, কিন্তু সেটা হতে হবে হাই ক্যালোরি, হাই প্রোটিন এবং মাকে প্রচুর প্রচুর পরিমাণে ফ্লুইড নিতে হবে। নবজাতকের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে মাকে বাচ্চা যত তাড়াতাড়ি বুকের দুধ দিতে পারবে তত মা এবং বাচ্চার সঙ্গে কিন্তু চমৎকার একটা গুড রিলেশন হয় এবং বুকের দুধ বাচ্চাকে দেওয়ার কিন্তু একটা টেকনিক আছে। সাধারণত বুকের দুধে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের একটা রেশিও থাকে, যাতে কমপ্লিট বাচ্চা 3টাই পেয়ে থাকে। সেই কারণে মাকে একদম সঠিক ওয়েতে ব্রেস্ট ফিডিংটা করাতে হবে। যে একটা বাচ্চা সে খুব ব্যস্ত আছে, ওয়ার্কিং লেডি, তাড়াতাড়ি তাকে ব্রেস্ট ফিডিং করিয়ে চলে গেলাম, তা কিন্তু না। এখানে একটা বিশাল বিষয় হচ্ছে সাধারণত আমাদের দেশে এখন ওয়ার্কিং লেডিরা অনেক বেশি। একটা মা চাকরিও করতে যাচ্ছেন, তার অফিসে যেতে হবে, এদিকে বাচ্চা বুকের দুধ কীভাবে এক্সক্লুসিভ 6 মাস করবে? কারণ গভর্নমেন্ট আমাদের 6 মাস দিয়েছে, অনেক পাবলিক বা কর্পোরেট লেভেলে হয়তো 6 মাস নাই, তখন সে কী করবে? সাধারণত নিয়ম হচ্ছে যে যখন বাচ্চাকে সে ব্রেস্ট ফিড ঘরে বসে করাচ্ছিল, সে ওই সাথে সাথে কিছুটা ব্রেস্ট মিল্ক যদি ধরে রাখতে পারে, এইভাবে যদি ধরে রাখতে রাখতে সে 24 ঘন্টাও কিন্তু ব্রেস্ট মিল্ক ফ্রিজে রেখে খাওয়ানো সম্ভব। ওটা গরমের দরকার হয় না। গরমটা কিভাবে করতে হবে? একটা উষ্ণ পাত্রের ভেতরে গরম পানি রেখে তার ভেতরে যদি কাপে ব্রেস্ট মিল্কটা রেখে অন্য কোনো পাত্রে রেখে তার ভেতরে সামান্য কিছুক্ষণ রেখে দেয়, ওটা ওয়ার্ম হয়ে যাবে এবং এটা চেক করে তারপরে বাচ্চাকে ওই বুকের দুধটা দিতে হবে। ফলে কিন্তু 6 মাস পর্যন্ত প্রত্যেকের পক্ষে সম্ভব এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করানো। এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে বাচ্চারা 6 মাস পর্যন্ত বুকের দুধ খায় সেই বাচ্চাদের বুদ্ধিবৃত্তি, তাদের শারীরিক গঠন, তাদের উচ্চতা সব কিছু চমৎকার হয় এবং এদের অন্যান্য যে বাচ্চারা যারা মায়ের দুধ 6 মাস পান না, এই বাচ্চাদের তুলনায় অনেক বেশি আইকিউ শার্প হয়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। আজকের স্থূল শিশু আগামী দিনের হার্টের রোগীর উত্তম প্রার্থী, তাই শিশু যাতে মুটিয়ে না যায় সে ব্যাপারে সতর্ক হন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: দীর্ঘমেয়াদী অ্যালার্জি, নাকের যদি অ্যালার্জি হয় বা ইনফেকশন হয়, ওইটা হতে হতে নাকের যে ঝিল্লি আছে, মিউকাস মেমব্রেন আমরা বলি, ওইটা ইডিমেটাস হয়ে যায়। তার মানে এটা তো পানি জমে যায়, পানি হয়ে অনেকটা আঙুর ফলের মতো ফুলে যায়, ফুলে নাকের ভিতরে চলে আসে, ওইটাকে বলা হয় নাকের পলিপ।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।